আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ক্লাসে অর্থাৎ পূর্বের ক্লাসে ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা করেছি যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা জনককে। হয়তো তোমাদের মনে আছে যে আধুনিক ব্যবস্থাপনা জনককে, তারপরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনককে। ঠিক আজ আমরা এই প্রথম অধ্যায়ে অর্থাৎ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ে আজ আমরা দেখব যে ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী অথবা এটা হতে পারে ব্যবস্থাপনা প্রক্রিয়া। আজ আমরা এই একটা বিষয় নিয়ে আজ আলোচনা করব যে ব্যবস্থাপনা আসলে কি কি কাজ করে থাকে। তাহলে তোমাদের আবার একটু কি তোমরা তো শুনতে পাচ্ছ নাকি? একজন একটু করো, একজনকে একটু আনমিউট করে দেন, শুনতে পাচ্ছ কিনা? তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা চলে এলো। তাহলে ব্যবস্থাপনার যে কার্যাবলী বা প্রক্রিয়া, তা আমরা হেনরি ফিল যে ব্যবস্থাপনা সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছিলেন সেখানে ছিল যে ব্যবস্থাপনা হচ্ছে যে পূর্ব অনুমান এবং পরিকল্পনা প্রণয়ন। এরকম বলছিল যে হেনরি ফিল, খেয়াল করে একটু। হেনরি ফিল হেনরি ফিল বলছিল কি যে ব্যবস্থাপনা হচ্ছে পূর্ব অনুমান ও পরিকল্পনা, পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা। তারপর ছিল সংগঠন, তারপর ছিল নির্দেশনা, তারপর ছিল সমন্বয় সাধন, সমন্বয় সাধন, আর শেষে ছিল এসে নিয়ন্ত্রণ। তাহলে হেনরি ফিয়লের মতে ব্যবস্থাপনা ছিল এই যে পাঁচটা কাজ, যে প্রথমে পরিকল্পনা, তারপরে সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন আর নিয়ন্ত্রণ। এই পাঁচটা কাজকে কিন্তু উনি সংজ্ঞার আকারে দিয়েছেন যে ব্যবস্থাপনা হচ্ছে পূর্ব অনুমান এবং পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ করা মানে সংগঠন, তারপর হচ্ছে নির্দেশনা, সমন্বয় সাধন আর সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে আমরা যদি বলি যে হেনরি ফিয়লের মতে ব্যবস্থাপনার কাজ কয়টা, তাহলে কিন্তু কাজ আছে পাঁচটা। 1 2 3 4 5। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম আসে যে হেনরি ফিয়লের মতে ব্যবস্থাপনার কাজ কয়টি, তাহলে কয়টা কাজ? পাঁচটা। তাহলে এই পূর্বানুমান এবং পরিকল্পনা কিন্তু একসাথে, এটাকে আমরা একটা ধরবো অর্থাৎ পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন বা নিয়ন্ত্রণ। তো এর আগে আমি বলে নেই যে ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, তোমরা হয়তো প্রক্রিয়াকে বোঝো কিনা। প্রক্রিয়া হচ্ছে যে ব্যবস্থাপনার যে কাজগুলা, সেই কাজগুলো কিন্তু একটা কাজ আর একটা কাজের উপরে নির্ভরশীল বা পারস্পরিক, কিন্তু একটার সাথে কিন্তু একটা সম্পর্কযুক্ত। আমরা যদি বলে দিই যে কোনো একটা গার্মেন্টস কারখানায় একটা আমরা পোশাক তৈরি করবো, পোশাক, সেখানে কিন্তু পোশাকটা তৈরি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে। একটা বিভাগ আরেকটা বিভাগের উপর নির্ভরশীল। প্রথমে হয়তো কোনো একটা বিভাগে কাপড় কাটে, আবার কোনো একটা বিভাগে কি করে, এটা সেলাই করে, আবার কোনো একটা বিভাগে এটা কি করে, প্যাকেটকরণ করে। তাহলে একটা বিভাগের থেকে আরেকটা বিভাগ কিন্তু নির্ভরশীল। যদি কাপড় কাটা যদি ব্যত্যয় ঘটে, ঠিক মতো সেখানে কাটা না হয়, তখন সেলাই যে করবে সেখানেও কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। তো এই জন্য ব্যবস্থাপনার যে এই কাজগুলা, যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলো কিন্তু একটা কাজের উপরে আরেকটা কাজ কিন্তু পারস্পরিকভাবে নির্ভরশীল। এই যে পারস্পরিকভাবে নির্ভরশীল বা যে একটা প্রক্রিয়া, এটা কি বলা হয়? ব্যবস্থাপনা প্রক্রিয়া। তাহলে ব্যবস্থাপনা কার্যাবলী আমরা বলতে পারি বা প্রক্রিয়া বলতে পারি। অর্থাৎ আর এই কাজগুলো কিন্তু ধাপে ধাপে সম্পূর্ণ হয়। তুমি কিন্তু পরিকল্পনা আগে কিন্তু কখনো সংগঠন হবে না, আগে কি করতে হবে? পরিকল্পনা তৈরি করতে হবে। তারপরে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা একটা বিভিন্ন ব্যক্তিদের কাজ ভাগ করে দেবো, দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে দেবো। তারপরে হয়তো তাদেরকে আমরা দিক নির্দেশনা দিতে পারি। এরপরে সমন্বয় সাধন করা, যে সব ডিপার্টমেন্টগুলো একই সাথে আগাচ্ছে কিনা। আর সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ, যে আমি যে পরিকল্পনা তৈরি করলাম সেই পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু মাঝে মাঝে একটু নিয়ন্ত্রণ করা, খোঁজ খবর নেওয়া। তাহলে হেনরি ফিয়লের মধ্যে ব্যবস্থাপনা কাজ কয়টা? পাঁচটি। এরপর আমরা যদি বলি যে এটা আইরিক না ওইরিক, অয়রিক ও কুঞ্জ, ইনি একজন ব্যবস্থাপনাবিদ। ঠিক আছে, উনি বলছেন যে ব্যবস্থাপনার যে কাজগুলা অয়রিক 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 এবং কুঞ্জ, উনি হচ্ছেন একজন ব্যবস্থাপনাবিদ। তিনি ব্যবস্থাপনার যে কাজ, এই কাজ তিনিও পাঁচটি ভাগে ভাগ করেন। প্রথমে হচ্ছে পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠন, তারপর হচ্ছে কর্মী সংস্থান। উনি আবার ভাগ করে দিচ্ছেন একটা কর্মী সংস্থান, তারপর হচ্ছে নেতৃত্ব দান,
আহ, আর শেষে হচ্ছে তোমার কি নিয়ন্ত্রণ। তা অয়রিক এবং কুঞ্জ, অয়রিক এবং কুঞ্জ উনি হচ্ছে একজন ব্যবস্থাপনাবিদ বা একজন লেখকও বটে। তিনি এই ব্যবস্থাপনার যে কাজ, এই কাজকে 5টা ভাগে ভাগ করেন। 5টা, উনি ওনার মতো কিন্তু 5টা। তাহলে পরিকল্পনা কিন্তু মিল আছে হেনরি ফেলোর সাথে, মিল আছে না? সংগঠন কিন্তু মিল আছে হেনরি ফেলোর সাথে। কর্মী সংস্থানটা কিন্তু মিল নেই। কর্মী সংস্থান কিন্তু হেনরি ফেল কিন্তু ব্যবস্থাপনার যে সংজ্ঞা বা কাজ, সেখানে কিন্তু তিনি কর্মী সংস্থানের কথা বলেননি। বলে এখানে কি আছে কর্মী সংস্থান? নেই। কিন্তু অয়রিক এবং কুঞ্জ তিনি কিন্তু কর্মী সংস্থানের কথা বলেন, যে আমি যে কাজ আদায় করে নেব, সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রতিষ্ঠানে কর্মী দরকার, জনবল দরকার। সেই জনবলটা আমাকে নিতে হলে কি করতে হবে? যোগ্য এবং দক্ষ কর্মী নিতে হবে। এর জন্য আমরা কি করবো? কর্মী সংগ্রহ করি, তারপর কর্মীদের যাচাই বাছাই করি, অর্থাৎ নির্বাচন করি, তাদেরকে নিয়োগ দেই, এবং সবশেষে কি করি? তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় বা উন্নয়ন করি। অর্থাৎ শুধুমাত্র নিয়োগ দিলেই কিন্তু হবে না। এই নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ আদায় করার জন্য কি করতে হবে? তাকে মাঝে মাঝে কিন্তু প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ হাতে কলমে শিক্ষা দিতে হবে। তারপরে নেতৃত্ব দান, এখানে কিন্তু হেনরি ফিওলের মতে সেখানে কিন্তু নেতৃত্ব দানের কথা বলেননি। বলেছেন কি? তাহলে নেতৃত্ব দানের হচ্ছে, এই নেতৃত্ব দান বলতে বোঝায় এখানে 3টা কাজকে বোঝাচ্ছে তিনি। অর্থাৎ আমেরিকার যে বিভিন্ন যে ব্যবস্থাপনা বই, সেখানে নেতৃত্ব দান বলতে এখানে 3টা জিনিসকে বোঝায়, 3টা। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা দিতে পারি সমন্বয়, তারপরে নির্দেশনা দিতে পারি, নির্দেশনা, তারপর হচ্ছে প্রেরণা, প্রেষণা। তাহলে এই 3টা কাজ, অর্থাৎ সমন্বয়, নিয়ন্ত্রণ আর প্রেষণা, এই 3টা কাজকে আমরা একত্রে বলি কিন্তু নেতৃত্ব দান। তাহলে এখানে দেখো যে অয়রিক এবং কুঞ্জ তিনি এখানে 5টা কাজের কথা বলেছেন, কিন্তু 5টা থেকে একটাকে কিন্তু আমরা 3টা আমরা ভাগে ভাগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে চলে আসে 1 2 3 4 5 6 7। তাহলে অয়রিক এবং কুঞ্জ এর এর কিন্তু 5টা না, এর কিন্তু কাজ হচ্ছে কয়টা? 8, অর্থাৎ 3টা 4 5 6 7। তাহলে অয়রিক এবং কুঞ্জ কাজ হচ্ছে টোটাল ব্যবস্থাপনার কাজ হচ্ছে 7টি। ঠিক আছে? তাহলে অয়রিক এবং কুঞ্জ এর মতে যদিও তিনি 5টা কাজের কথা বলেন, কিন্তু একটা কাজকে তিনি 3টা বিষয় নিয়ে একটাকে বলা হচ্ছে নেতৃত্ব দান। নেতৃত্ব দান হচ্ছে কোন একটা, আমরা এগুলো পরে একটু আসি, বিস্তারিত ব্যাখ্যা করব। যে নেতৃত্ব দান হচ্ছে, যদি বলি যে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠীকে নির্দিষ্ট লক্ষ্য পরে নিয়ে যাওয়া, সেজন্য আমরা কি করি? তাদেরকে পরিচালিত করি, তাদেরকে আমরা প্রচেষ্টা চালাই যে আমার লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আর যারা এই ধরনের প্রয়াস চালান তারা হচ্ছে নেতা। নেতা, নেতা আর নেতৃত্ব মিল আছে কিন্তু, অর্থাৎ নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া। তারপরে সমন্বয় করা, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে একটা কোরিলেশন করা, একটা আন্তঃসম্পর্ক তৈরি করা। যে কোনো বিভাগ হয়তো আমরা ধরে নিলাম যে 5 জন আমরা সদস্য, আমরা প্রাত ভ্রমণে বের হলাম। এখন আমি যদি বলি যে তোমরা সামনে আগাও, আমি আসছি, তাহলে কিন্তু আমি পিছনে পড়ে যাব। তো আমাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য আমাকে 5 জনকে কিন্তু একই সাথে হাঁটতে হবে, একই সাথে। যদি আমরা কেউ আগে চলে যাই বা কেউ পিছনে চলে যায়, সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেবে বা একটা সমন্বয়হীনতার অভাব দেখা দেবে। তাহলে এরপর হচ্ছে সমন্বয়। আর প্রেরণা হচ্ছে, যে প্রেরণা এটা ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন। যে কর্মীদের দিয়ে কাজ যদি আদায় করতে হয়, সেই কাজ আদায় করার জন্য আমাকে কিন্তু তাদেরকে উৎসাহিত করতে হয়, অনুপ্রাণিত করতে হয়, তাদেরকে জাগ্রত করতে হয়। যে আমরা যদি বলে দিই একটা ঘোড়া, সে যদি স্বেচ্ছায় পানি পান না করে, তুমি তাকে জোর করে হয়তো নদীতে নামালে, পুকুরে নামালে, সে যদি পানি না পান করে, তাকে কি পানি পান করানো যাবে? যাবে না। তো মানুষ হচ্ছে আরো ক্রিটিক্যাল। মানুষকে দিয়ে কাজ আদায় করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দিতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে, অনার্থিক সুবিধা দিতে হবে, বেতন বাড়ি দিতে হবে, বোনাস দিতে হবে। তখন কিন্তু সে নিজে থেকে বা উৎসাহ সহকারে কাজ করবে। এই যে কাজ করার জন্য তাকে যে উৎসাহ দেওয়া বা জাগ্রত করা, সেটা হচ্ছে প্রেরণা। আমরা পরবর্তীতে এগুলো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? তাহলে অয়রিক এবং কুঞ্জের মতে ব্যবস্থাপনার কাজ হচ্ছে যদিও 5টা, কিন্তু একটা কাজকে আমরা যখন ভাগ করে দিই তখন টোটাল কাজ হচ্ছে 7টা। এরপর আসো, আমি একটু মুছি, নিচে লেখা হয়তো তোমরা দেখবা না, তাহলে আমি একটু মুছে নিই। তাহলে 3 নম্বর হচ্ছে যে লুথার গুলিক। এটা আমরা যদি লিখি লুথার, লুথার গুলিক। ঠিক আছে? এটা এটা ইসে বলে এল গুলিক, এল বলি হচ্ছে লুথার।
এল গুলিক হচ্ছে মানে পুরো নাম হচ্ছে লুথার গুলিক। ইনি হচ্ছেন একজন ব্যবস্থাপনাবিদ। তিনি ব্যবস্থাপনার যে কার্যাবলী সেই কার্যাবলীকে আমরা এভাবে ভাগ করে নেই, পি ও এস ডি সি ও আর বি। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা এবং কিন্তু দেখবো পি মানে হচ্ছে পি হচ্ছে প্ল্যানিং। পি মানে কি? প্ল্যানিং। প্ল্যানিং তো আমরা জানি, প্ল্যানিং মানে কি? পরিকল্পনা। অর্থাৎ পি হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। ব্যবস্থাপনার যে কাজ, এই কাজের ভিতরে প্রথম কাজটাই হচ্ছে পরিকল্পনা। তো এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। এটা ওদিকে দিয়ে দেবো না, বলে দেবো। তাহলে লুথার গুলিকের মতে ব্যবস্থাপনার কাজগুলোকে যদি ভাগ করে নেই, তাহলে পি ও এস ডি সি ও আর বি। তাহলে আমরা যদি প্রতিটা অক্ষর যদি মিনিং করি, তাহলে প্রথম হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা। তারপরে হচ্ছে ও হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিং বা অর্গানাইজেশন, যেটাই তুমি লিখো অর্গানাইজিং বা অর্গানাইজেশন মানে হচ্ছে কি? সংগঠন। সংগঠন। তাহলে ব্যবস্থাপনার যে লুথারগুলিকে মতো আমি কিন্তু প্রায় দেবো যে পি ও এস ডি সি ও আর বি, মানে এটা পুনরূপ হচ্ছে যে আমরা যদি প্রতিটা একটু ব্যাখ্যা করে নিই, তারপর এখান থেকে কিভাবে কোশ্চেন হয় তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে পি হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা, আর ও হচ্ছে অর্গানাইজিং বা অর্গানাইজেশন মানে সংগঠন করা, আর এস হচ্ছে স্টাফিং। এস হচ্ছে স্টাফিং। স্টাফিং তোমরা হয়তো জানো কিনা, স্টাফিং হচ্ছে কর্মী সংস্থান, কর্মীদের সংস্থান করা, কর্মী সংস্থান। তাহলে এগুলো তোমরা একটু লিখে নাও যে তাহলে পি হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা, ও হচ্ছে অর্গানাইজিং, তারপরে এস হচ্ছে স্টাফিং। বাকি থাকে কি? ডি। আমরা এখান থেকে লিখি ডি। ডি হচ্ছে ডাইরেক্টিং, অর্থাৎ নির্দেশনা প্রদান করা। ডি হচ্ছে ডাইরেক্টিং মানে নির্দেশনা। তারপরে হচ্ছে সি। সিও, দুটো একসাথে সিও। তাহলে সিও হচ্ছে কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং মানে হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় বা সমন্বয় সাধন, তুমি যাই বলো না কেন। আর এরপর হচ্ছে যে কি? আর আর হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং রিপোর্টিং আর বিটা হচ্ছে বাজেটিং। বাজেটিং। তাহলে এই যে রিপোর্টিং আর বাজেটিং, এই দুটো মিলে আমরা কিন্তু লিখতে পারি কন্ট্রোলিং। কন্ট্রোলিং অর্থাৎ হচ্ছে নিয়ন্ত্রণ করা। তাহলে একটু খেয়াল করো যে আমরা এখানে কিন্তু তাহলে ও বলছে লুথারগুলিকে মতে ব্যবস্থাপনার যে কাজ, সেই কাজ হচ্ছে প্রথমে হচ্ছে যে পি পরিকল্পনা, সংগঠন, তারপরে স্টাফিং। স্টাফিং মানে হচ্ছে কর্মী সংস্থান, তারপরে ডি হচ্ছে ডাইরেক্টিং নির্দেশনা প্রদান করা, তারপর সিও মানে কোঅর্ডিনেটিং। সিও হচ্ছে কোঅর্ডিনেটিং মানে সমন্বয় সাধন করা, তারপরে হচ্ছে আর রিপোর্টিং, আর বি হচ্ছে বাজেটিং। এই যে রিপোর্টিং আর বাজেটিং এই দুটা মিলে আমরা লিখতে পারি যে কন্ট্রোলিং। কন্ট্রোলিং মানে হচ্ছে কি? নিয়ন্ত্রণ করা। তাহলে এই হচ্ছে লুথার গুলিকের যে ব্যবস্থাপনার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা ভাগ করি লুথার গুলিকের মতে পোস্ট কর্প, তখন এটাকে আমরা এক একটাকে আলাদা করি। ঘুরে ফিরে কিন্তু ব্যবস্থাপনার কাজ হচ্ছে কোনো কোনো লেখক বলেন 5টি, কোনো লেখক বলেন 6টা, কোনো লেখক বলেন 7টা। তা আমরা কিন্তু সর্বোচ্চ 7টা কাজ দিতে পারি, বা এই যে রিপোর্টিং বাজেটিং না বলে আমরা কিন্তু একসাথে কন্ট্রোলিং করতে পারি। তাহলে এর আগে আমি একটু তোমাদের করবো যে একটু তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে অনলাইন বেস কুইজ পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা আছে। তোমরা যে অনলাইনে যে কুইজ পরীক্ষা দিবা, সেক্ষেত্রে কিছু নির্দেশনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। সকল শিক্ষার্থীকে ফেসবুক গ্রুপে প্রবেশ করে লিংকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কারণ তোমাদের প্রত্যেকের কিন্তু একটা ফেসবুকে একটা লিঙ্ক আছে, বিএসটি এর জন্য একটা লিঙ্ক আছে না, সেই লিঙ্কে কিন্তু তোমাকে আগে প্রবেশ করতে হবে, বা তোমরা প্রবেশ করবা। আর তোমাদের আইডি আমি হয়তো জানি না, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, কিন্তু আইডিটা দিয়ে দেবে। 2, নির্ধারিত সময়ের পূর্বে কিংবা পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ পরীক্ষার সময় থাকবে তোমার 25 মিনিট, ঠিক 8টা থেকে 8টা 25। তোমাকে ঠিক 8টার সময় কিন্তু ঢুকতে হবে। যদি তুমি 8টা 10-এ ঢুকো, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে 15 মিনিট। তুমি যদি 8টা 20-এ ঢুকো, তাহলে তুমি সময় থাকবে 5 মিনিট। এর জন্য তোমাকে ঠিক সময় ঢুকতে হবে, অর্থাৎ ঠিক 8টায় ঢুকতে হবে। এবং 8টা 25 কিন্তু অটোমেটিক টাইম আউট হয়ে যাবে। এর জন্য তোমাকে ঠিক সময়ের ভিতরে ঢুকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র সাবমিট করতে হবে। অর্থাৎ তুমি
সাবমিট একবারই করতে পারবা, তোমরা একাধিকবার করতে পারবে না। অনেকে আছো যে দুইটা আইডি দিয়ে দুইবার ঢুকলা, এখন 25 মিনিট সময়, তোমাকে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তুমি যদি দুইবার ঢোকো তাহলে কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। তোমাকে ঢুকবা একবারই সাবমিট করবে। একজন পরীক্ষার্থী একবার পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবে। অন্য আইডি দিয়ে যদি একাধিকবার পরীক্ষায় সে অংশগ্রহণ করে তখন কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা অন্যায় না। তুমি একবার ঢুকবা, তুমি দুইবার ঢুকবা কেন? নিরাপত্তার স্বার্থে নিজের প্রয়োজনীয় তথ্যাদি, ইমেল, রোল নাম্বার, পাসওয়ার্ড অন্যের নিকট সহযোগিতা করবে না। যে তোমার এক বন্ধু আছে, তুমি তাকে পাসওয়ার্ড দিয়ে দিলা, ইমেল অ্যাড্রেস দিলা, সে পরীক্ষা দিল, এটা কিন্তু কখনো করা যাবে না। যদি এটা ধরা পড়ে তখন কিন্তু তোমার এই পুরো পরীক্ষা বাতিল হবে, তোমার শাস্তি দেওয়া হবে। কোনো কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তুমি যদি, তোমাকে কিন্তু সবসময় তথ্যের প্রতি আপডেট হতে হবে, আপডেট। তুমি যদি আপডেট না হও তাহলে সেই দায়িত্ব কিন্তু কলেজ নেবে না। বর্তমানে কি আইসিটি যুগ না? এই যুগে তোমাকে শিখতে হবে, তোমাকে না থাকলে ব্যবস্থা করতে হবে। তুমি কলেজে আসা যাওয়া একটা খরচ ছিল, কিন্তু এখন তুমি বাসায় বসে ক্লাস করতেছো, তো এটা কিন্তু তোমার খরচ কিন্তু কমতেছে। তোমার মেসে থাকা লাগবে, তখন বাসায় থাকো, তাহলে ওভারঅল কিন্তু খরচ কম। যাই হোক, তোমাকে ব্যবস্থা করতে হবে এবং তোমাকে এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা এখন আসি পড়ার বিষয়। তাহলে ব্যবস্থাপনার যে কার্যাবলী, সেই কার্যাবলীকে আমরা হেনরি ফিওল বলছেন ব্যবস্থাপনার কাজ হচ্ছে 5টা। আবার ওয়েরিকে এবং কুঞ্জ তিনি 5টা বলছেন, কিন্তু একটাকে বা তিনটা বলছেন, অর্থাৎ 7টা। আর লুথার গুলিকের মধ্যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে এখানে 1 2 3 4 5 6টা বলা যায়, কারণ এই রিপোর্টিং আর বাজেটিং দুইটা মিলে হচ্ছে কন্ট্রোলিং। তাহলে এখানে লুথার গুলিকের মধ্যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে কয়টা? 6টা। এবার আসি আমরা একটু এই প্রত্যেকটা কাজ সম্পর্কে একটু বিস্তারিত একটু আলোচনা করি বা একটু ব্যাখ্যা দিই, যে কোন কাজ কি, পরিকল্পনা কি, সংগঠন কি, কর্মী সংস্থান কি, এই প্রতিটা কাজ সম্পর্কে আমরা একটু দেখি। তাহলে সব লেখকই কিন্তু ঘুরে ফিরে পরিকল্পনার কথা কিন্তু বলা হচ্ছে, যে প্রত্যেক প্রত্যেকটা লেখকের কাজ, প্রথম কাজই হচ্ছে পরিকল্পনা তৈরি করা। তাহলে ব্যবস্থাপনার যে কাজ, আমরা যদি প্রথম কাজ বলি, প্রথম কাজ হচ্ছে কি? প্রত্যেকটা লেখকের তুমি সংজ্ঞা দিয়ে সমন্বয় করো, তাহলে আসে প্রথমে পরিকল্পনা। তাহলে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। আমরা লিখতে পারি যে পরিকল্পনা বা পরিকল্পনা প্রণয়ন, বা এটার সাথে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণের সম্পর্ক আছে, সিদ্ধান্ত গ্রহণ। তাহলে তোমরা পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে যে পরিকল্পনা প্রণয়ন করা এবং সিদ্ধান্ত নেওয়া। তাহলে পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে আমি ময়মনসিংহ থেকে আমি ঢাকায় যেতে চাচ্ছি, এখন কবে যাব, কখন যাব, কত খরচ হবে, এটা হচ্ছে পরিকল্পনা। এখন তোমাকে এখন পথ নির্বাচন করতে হবে, আমি কি রেলপথে যাব না সড়ক পথে যাব। আবার যদি সড়ক পথে আমি যাই, সেক্ষেত্রে কোন বাসে করে আমি যাব বা কয়টার সময় বের হব। এই যে তোমার একাধিক যে ওয়ে আছে, একাধিক উপায় আছে না? তুমি কলেজে আসছো, সাপোজ ধরে নিলাম কলেজে আসছো, কলেজ থেকে বাসায় যাওয়ার জন্য তোমার কিন্তু বিভিন্ন রাস্তা আছে। তুমি 2-3টা রাস্তা আছে। এখন কোন রাস্তা দিয়ে তুমি সরাসরি বাসায় যাবে, বা কোন রাস্তা তোমার জন্য সেফ, নিরাপত্তা আছে, সেক্ষেত্রে এই যে একাধিক যে পথ, এই পথগুলো থেকে সবচেয়ে যেটা উত্তম, এই উত্তমটা গ্রহণ করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কি শেয়ার বাজারে বিনিয়োগ করব, না আমি কি জমি কিনবো, না আমি কি ব্যাংকে রেখে দেবো। আমার 3টা পথ আছে না? এখন আমি যাচাই বাছাই করবো যে ব্যাংকে রাখলে আমার কি কি সুবিধা পাবো, শেয়ার বাজারে বিনিয়োগ করলে আমি কি কি সুবিধা পাবো, এখান থেকে বেনিফিট বেশি পাবো কিনা, বা জমি কিনলে এখান থেকে আমার ভবিষ্যতে নিরাপত্তা বাবদ আরো বেশি আউটপুট আসবে কিনা। তো এই 3টা দিক যদি আমি বিবেচনা করে আমি যদি যে কোনো একটাকে বেছে নেই বা একটাকে গ্রহণ করি, সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। বুঝতে পারছো? অর্থাৎ আমার সামনে একাধিক ওয়ে আছে, সেই ওয়েগুলা, সেই উপায়গুলা আমি প্রত্যেকটা যাচাই বাছাই করবো, করে সবচেয়ে যেটা উত্তম সেটাকে গ্রহণ করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তো এই জন্য আমি একটু অ্যাড করে দিলাম যে অর্থাৎ প্রথম কাজই হচ্ছে পরিকল্পনা তৈরি করা। আর পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাটার মূল কাজ। অর্থাৎ পরিকল্পনা যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এটা সাফার করতে হবে। তোমার শুরুতে যদি তুমি সাপোজ ধরে নাও তুমি কমার্স না পড়ে তুমি অন্য গ্রুপে চলে গেলা, বা তোমার কমার্স তুমি পারো না, এখন তুমি কমার্স নিলা, তাহলে সেক্ষেত্রে সাফার করতেছো। এই সাফারটা কিন্তু ইন্টারমিডিয়েট থাকবে, অন্যান্য সময় থাকবে। অর্থাৎ শুরুতে যে আমরা পরিকল্পনা তৈরি করব, সেই পরিকল্পনা নির্ভুল হয়, সঠিক হয় এবং ভালো একটা উত্তম বা একটা আদর্শ পরিকল্পনা হয়, সেটা আমাকে বিবেচনা করতে হবে। তাহলে ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা। এরপরে লেখো সংগঠন।
সংগঠন হচ্ছে যে পরিকল্পনা আমি তৈরি করে ফেললাম, এখন এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাকে কি করতে হবে? আমি কি একা তৈরি করব, কাজ করব? এটা 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 হাত মুছে নাকি কেন? দেখেন তো কি করে দুটারে। ইসমাইল কিছু বলতে চাচ্ছ? জি ইসমাইল কিছু স্যার। বলতে স্যার চাচ্ছ? হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। জি স্যার। স্যার এই যে একক লেখকের যে স্যার একক কি বলতেছে 6টি 5টি হুম, 7টি, এটা যদি আমাদের নৈবিত্তিক আসে তাহলে আমরা কয়টি দিব? এখন নৈবেদ্যিকে মানে কার্যাবলী লুথারগুলি, কয়টি দিব? হ্যাঁ তোমাকে এই যে লুথারগুলি কি বলছে যে এখানে 6টা কাজের কথা বলছে, তোমাকে 6টাই বলতে হবে। যদি আসে পরীক্ষা যে হেনরি ফিওলের মতে ব্যবস্থাপনা কাজ কয়টা, তখন তোমাকে 5টাই দিতে হবে। যদি আসে অয়রিক এবং কুঞ্জ এর মতে ব্যবস্থাপনা কাজ করে, তখন এই 5টা দিবা। ওই যে নেতৃত্ব দান সেটাকে তুমি ভাগ করবে না, অর্থাৎ এখানে 5টাই দিবা। কিন্তু বেশি আসে যে হেনরি পিওলের মতে ব্যবস্থাপনার কাজ কয়টা, তাহলে হেনরি পিওলের মতে ব্যবস্থাপনার কাজ হচ্ছে 5টি, আর বাকিগুলো পরীক্ষা আসে না। যদি এক এক লেখক এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আসলে মূল জনক জনক হচ্ছে না হেনরি পিওল। হেনরি পিওল ওটা পরীক্ষা আসে যে হেনরি পিওলের মতে ব্যবস্থাপনার কাজ কয়টা, তখন 5টা দিবা। বাকিগুলো আসে না পরীক্ষা, তারপরে জানবা। তাহলে সংগঠন হচ্ছে যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সেই কি করব, কাজটাকে একজন না করে কাজগুলো আমরা ভাগ করে করব, প্রত্যেকটা বিভাগ অনুসারে, ব্যক্তি অনুসারে, যে তাদেরকে কাজ বুঝিয়ে দেব। দায়িত্ব এবং কর্তৃত্ব, তোমরা এই দুইটা জিনিস একটু মনে রাখবা, দায়িত্ব আর হচ্ছে কর্তৃত্ব। এই দায়িত্ব কর্তৃত্বটা যে ভাগ করে দেওয়া, যে আমি কোন লেভেলে আছি, আমি কি মিডল লেভেলে আছি না হায়ার লেভেলে আছি, আমার কাজ কি, আমি কার কাছে জবাবদিহি করব, বা কে আমার বস, এবং কাকে আমি নিয়ন্ত্রণ করব, আমার নিচে কারা আছে, আমার চেয়ারটা কোন জায়গায়, আমার এই চেয়ারের কাজ কি, সেই দায়িত্ব কি এবং কর্তৃত্ব কি, আবার আমি এই কাজটা আদায় করার জন্য কি কি কর্তৃত্ব প্রয়োগ করতে পারবো, ক্ষমতা কি কি থাকবে আমার। তো সেক্ষেত্রে সংগঠন হচ্ছে যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সেই কাজটাকে বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগ এদের ভিতরে বন্টন করে দেওয়া, এবং তাদের ভিতরে একটা শৃঙ্খলা তৈরি করে দেওয়া, একটা ছক তৈরি করে দেওয়া, একটা কাঠামো তৈরি করে দেওয়া, যে কে আমার সিনিয়র, কে আমার জুনিয়র, সেই কাজটা আমি করে দেওয়া, সেটা হচ্ছে সংগঠন। আমরা উদাহরণ দিয়েছিলাম যে ইট আছে তোমার কাছে, বালু আছে অন্য দোকানে, সিমেন্ট আছে, এখন এগুলো দিয়ে কিছুই হবে না। যখন এগুলোকে আমি একত্রিতকরণ করব, তখন কিন্তু এটা থেকে একটা আমি বিল্ডিং তৈরি করতে পারি। আমার এক এক সাবজেক্টে এক একজন লোক আছে, টিচার আছে, কিন্তু সেটা দিয়ে কোনো কাজ হবে না। যখন এই টিচারগুলোকে আমি একত্রিতকরণ করব, কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করব, তখন কিন্তু আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং বিভিন্ন শ্রেণীর লোক থাকবে। তাহলে এই সব লোক এটাকে একত্রিতকরণ করা বা এটা সংগ্রহ করা, সেটা হচ্ছে সংগঠন। এরপর 3, কর্মী সংস্থান। কর্মী সংস্থান কিন্তু আহ, কোনো কোনো লেখক বলেননি, কিন্তু আসলে কর্মী সংস্থান কিন্তু আছে। তাহলে যদি পরীক্ষা আসে ব্যবস্থাপনা, প্রথম কাজ কি, পরিকল্পনা তৈরি করা, দ্বিতীয় কাজ কি, সংগঠন, তৃতীয় কাজ কি, কর্মী সংস্থান। এই কাজগুলো কিন্তু সিরিয়ালে আসতে হবে। তুমি যদি বলো যে প্রথমে পরিকল্পনা, পরে আসে কর্মী সংস্থান, পরে সংগঠন, তাহলে কিন্তু হবে না। আমাকে কি করতে হবে, যে সিরিয়ালে আসতে হবে। তাহলে ব্যবস্থাপনা তৃতীয় কাজ হচ্ছে কর্মী সংস্থান, যে আমি যে কাজ ভাগ করে দেব, দায়িত্ব এবং কর্তৃত্ব যে বন্টন করে দেব, সেই বন্টন করে দেব কাদের মাঝে, কর্মীদের মাঝে। সেই কর্মী কি করতে হবে, আমাকে নিয়োগ করতে হবে। শুধু নিয়োগ না, এটা আমাকে সার্কুলার দিতে হবে, সংগ্রহ করতে হবে, তারপর এটাকে পরীক্ষা নিরীক্ষা নিয়ে তারপর বাছাই করতে হবে, এরপর তাদেরকে নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়ার পরে কি করি, আমরা বিভিন্ন প্রশিক্ষণ দেই বা তাদের দক্ষতা বাড়ানোর জন্য তাদেরকে উন্নয়ন করি, মান উন্নয়ন করি। তো এই যে কর্মী সংস্থান বলতে বোঝায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য দক্ষ এবং যোগ্য কর্মী সংগ্রহ করা, তাদেরকে বাছাই নির্বাচন করা, নিয়োগ দেওয়া, এবং সবশেষে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। এই পুরো কাজ কি বলা হয়, কর্মী সংস্থান। অর্থাৎ আমি কি বললাম, যে কর্মী সংগ্রহ, প্রথমে কাজ হচ্ছে কর্মী সংগ্রহ, তারপর কাজ হচ্ছে কর্মী নির্বাচন করা, তারপর হচ্ছে প্লাস কর্মী নিয়োগ নিয়োগ তারপর লাস্ট প্লাস হচ্ছে প্রশিক্ষণ উন্নয়ন, প্রশিক্ষণ এবং হচ্ছে ও উন্নয়ন। তাহলে দেখো এখানে কয়টা কাজ। প্রথমে হচ্ছে আমরা কর্মী সংগ্রহ করি, তারপর হচ্ছে কর্মীদের বিসিএস, তোমরা হয়তো নাম শুনছো, বিসিএস নাম শুনছো না, বিসিএস যে এই নিয়োগ করে, সেখানে প্রথমে কিন্তু সার্কুলার দেয়, তারপর এখানে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর লিখিত পরীক্ষা হয়, ভাইবা হয়, এরপরে কিন্তু কি করে, একটা বাছাই করে রাখে। মানে এই কর্মী নির্বাচনটাই হচ্ছে যেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নেওয়া, তারপর হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া, যারা ফাইনালি প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, ভাইবা, তারপরে অন্যান্য যে পরীক্ষা, সেই পরীক্ষা যারা ভালো করবে তাদেরকে আমরা কিন্তু নিয়োগ দিই।
এরপরে কি করি আমরা প্রশিক্ষণ দেই, অর্থাৎ নিয়োগ দেওয়ার পরে যেমন একজন পুলিশের এএসপি তিনি কিন্তু আগে যখনই চাকরিতে তিনি পান তখন তাকে কি ফিল্ডে পাঠানো হয় না তাকে ট্রেনিং দেওয়া হয়? তাকে কিন্তু দেখা যায় 1 বছর বা 1.5 বছর মেয়াদে তাকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ দেওয়ার পরে তারপর তাকে কিন্তু ফিল্ডে বিভিন্ন জায়গায় তাকে স্থাপন করা হয়, মানে স্থাপন করা হয়, সংস্থাপন করা হয়। তাহলে কর্মী সংগ্রহ বলতে বোঝায় কর্মী সংগ্রহ করা, তারপর সে কর্মীদের বাছাই করা বা নিয়োগ নির্বাচন করা, কর্মীদের নিয়োগ দেওয়া, প্রশিক্ষণ এবং উন্নয়ন, এই 4টা কাজকে বলা হয় কর্মী সংস্থান। ঠিক আছে, ইংলিশে এটা কিন্তু বলে পার্সোনেল, এটা যেটা আমরা লিখি পার্সোনেল, পার্সোনেল। এখন পার্সোনাল না কিন্তু এটা দেখি পার্সোনাল, পার্সোনাল বানানো কিন্তু এরকম পার্সোনাল, কিন্তু আমি লিখছি কিন্তু পার্সোনেল। তাহলে যদি বলি পার্সোনাল মানে কি, তোমরা তো দেখবে ব্যক্তিগত, আসলে ব্যক্তিগত না, পার্সোনাল মানে হচ্ছে কর্মী সংস্থান, আর এই পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে চারে আমরা যদি বলি চারে, এখন তুমি কি নেতৃত্ব দান বলবে না ভাগ ভাগ করে লিখবো? যদি নেতৃত্ব দান আমরা বলি তাহলে এখান থেকে কিন্তু আমি আবার ভাগ করব, 1 2 3, 3টা ভাগ করবো। আমি নেতৃত্ব দানকে আমি 3টে ভাগ করবো। তাহলে নেতৃত্ব দান বলতে বোঝায় এক নেতা একটা প্রতিষ্ঠানকে বা একটা দলকে বা একটা সংগঠনকে চালিয়ে নিয়ে যাওয়া, লক্ষ্য করে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্রয়াস থাকে বা প্রচেষ্টা থাকে সেই প্রচেষ্টাকে বলা হয় কিন্তু নেতৃত্ব বা নেতৃত্ব দান। এখন যিনি এই ধরনের প্রয়াস চালান বা যিনি কাজ করেন তাকে বলা হয় নেতা। আমরা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেতা নাম শুনছি না? একটা দেশকে স্বাধীন করার পিছনে ভূমিকা আছে। নেলসন ম্যান্ডেলা, তারপরে ইন্দিরা গান্ধী, এই যে প্রখ্যাত যে ব্যক্তি, এরা হচ্ছে আসলে সত্যিকার নেতা। এরা হচ্ছে কি একটা দলকে বা একটা দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে। তাহলে নেতৃত্ব দানের ক্ষেত্রে আমরা এখানে 3টা জিনিস লিখতে পারি। প্রথমে হচ্ছে নির্দেশনা, নির্দেশনা, তারপর হচ্ছে যে প্রেরণা। আগে আমি নির্দেশনাটা ব্যাখ্যা করে নেই। নির্দেশনা, এটা একটু মুছে দেই তাহলে হয়তো বুঝতে তোমরা। নির্দেশনা বলতে বোঝায় শুধুমাত্র নির্দেশ প্রদান না, এখানে কাজ আদায় করার জন্য তাদেরকে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা, আবার হতে পারে মাঝে মাঝে তত্ত্বাবধান করা, ফলো আপ বুঝো। একজন ধরে নিলাম আমরা একটা কোনো প্রতিষ্ঠানে 100 একক পণ্য উৎপাদন করবো 1 সপ্তাহে, আমরা এটা টার্গেট নির্ধারণ করলাম। এখন আমি যদি 1 সপ্তাহ পরে এসে খোঁজ নেই যে কত একক পণ্য উৎপাদন হলো, দেখা যায় 80 একক 70 একক, কিন্তু আমি যদি 1 সপ্তাহ পরে খোঁজ না নিয়ে আমি যদি প্রতিনিয়ত খোঁজ নিতাম, প্রতি ঘন্টায় বা প্রতিদিন খোঁজ নিতাম যে কাজের কতটুকু অগ্রগতি হচ্ছে, কাজ সমস্যা হচ্ছে কিনা, সেই সমস্যা আমি সমাধান করে দিলাম, তখন কিন্তু দেখা যায় এই ঘাটতিটা অর্থাৎ এই 70 একক বা 80 একক হতো না, তখন 100 এককের কাছাকাছি হতো। তাহলে কি ফলপ্রসূ হতো না নির্দেশনাটা? নির্দেশনা হচ্ছে যে আবার কোনো কর্মীরা কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান করে দেওয়া, তাদেরকে আদেশ প্রদান করা, নির্দেশনা দেওয়া, ফলো আপ করা। তারপরে এই বিষয়গুলো যদি আমি নজর না রাখি তখন কিন্তু কর্মীরা বিভিন্ন অজুহাত দেখাবে, বিভিন্ন সমস্যা দেখাবে যে আমার কাঁচামালের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, কর্মীর অভাব ছিল। তো এগুলোকে আমাকে প্রতিনিয়ত কিন্তু আমাকে অনুসরণ করতে হবে, ফলো আপ করতে হবে। তাহলে নির্দেশনা হচ্ছে যে কাজকে বাস্তবায়ন করার জন্য আদেশ, নির্দেশ, অনুরোধ এবং পরামর্শ দেওয়া বা সমস্যার সমাধান করে দেওয়া, এই পুরো কাজটাই হচ্ছে নির্দেশনা প্রদান। তারপরে যদি আমি লিখি প্রেরণা, প্রেরণা বলতে বোঝায় ইংরেজি শব্দ মোটিভেশন, মানে অর্থাৎ কর্মীদেরকে উজ্জীবিত করা বা তাদেরকে উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা। আমার দক্ষ কর্মী আছে, আমি ভালো কর্মী নিলাম যাচাই বাছাই করে, তাদেরকে ট্রেনিং দিলাম। এখন তাদের যদি আমি সুযোগ সুবিধা আমি না দেই, যে তাদের আর্থিক সুবিধা বা অনার্থিক সুবিধা বিভিন্ন সুযোগ সুবিধা না দেই, তাহলে কর্মীরা কি আমার প্রতিষ্ঠানে থাকবে না তারা চাকরি ছেড়ে চলে যাবে? যদি তাদেরকে আমরা বেতন বাড়িয়ে না দেই, অন্য সুযোগ সুবিধা না দেই, ভালো ব্যবহার না করি, কাজের পরিবেশ যদি না থাকে, তখন তারা অন্য প্রতিষ্ঠান চলে যাবে। এই যে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া, সেটা ধরে রাখার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য বা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য এবং কি করতে হবে, বিভিন্ন ধরনের প্রণোদনা দিতে হবে। প্রণোদনা সেটা হতে পারে আর্থিক সুবিধা, হতে পারে অনার্থিক। আর্থিক সুবিধা হতে পারে বেতন, উপযুক্ত বেতন, বোনাস হতে পারে, তার মুনাফার অংশ হতে পারে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য যে সুবিধা হতে পারে আর্থিক সুবিধা। আর অনার্থিক সুবিধাটা হচ্ছে যে যে সমস্ত সুবিধাগুলো অর্থের সাথে জড়িত না, বাট আমাকে কি করতে হবে, যে দিতে হয়,
যে আমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করি, আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তোমাদের সাথে ভালো ব্যবহার করি, তোমরা কি সম্মান করবে না? অবশ্যই। তারপরে কাজের উপযুক্ত পরিবেশ, ভালো কাজ করলে তার প্রশংসা করা, ভালো কাজের প্রশংসা করা। তোমরা কাজ পারো না, আমি প্রশিক্ষণ দিলাম তোমাদেরকে, প্রশিক্ষণের ব্যবস্থা করা। তারপর হতে পারে আরো ক্যান্টিনের সুবিধা দেওয়া। তারপর হতে পারে যে তোমাকে একটা গাড়ি দিলাম, তুমি বাসা থেকে আসতে পারতেছ না, তোমাকে একটা ব্যক্তিগতভাবে একটা গাড়ি দেওয়া হলো আনা নেওয়ার জন্য, একজন ড্রাইভার দেওয়া হলো। তখন কিন্তু তুমি বা পদোন্নতি, তুমি এখন যে পদে আসছো সেই পদ থেকে অন্য পদে চলে যাবে। যেমন এখন আছে ফার্স্ট ইয়ারে, তুমি যদি ফার্স্ট ইয়ারের সিলেবাস ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা অ্যাটেন্ড করো, পরীক্ষায় ভালো মার্কস পাও, তখন পদোন্নতি হবে না, প্রমোশন হবে, তখন সেকেন্ড ইয়ারে চলে যাবে। ঠিক একজন অফিসার আছে, তাকে যদি আমি টাকা ঠিক মতো দেই, তখন তো সে সিনিয়র অফিসার হয়ে যাবে, তখন তার বেতন অন্যান্য সুবিধা বেড়ে যাবে। এটা হচ্ছে প্রেষণা, মানে পদোন্নতি। সমন্বয়, তাহলে সমন্বয় সাধন বলতে বোঝায় যে সবগুলোকে একত্রিতকরণ করা বা মূল যে লক্ষ্য সেটা বাস্তবায়ন করার জন্য সবার সাথে একত্রিতকরণ করা, তাল মিলিয়ে চলা। তুমি ধরে নাও তোমার পরিবারে 5 জন সদস্য আছে, এখন এক একজন যদি এক এক রকম চলে নিজের মতো করে, তখন ওই পরিবারে কিন্তু শৃঙ্খলা বা শান্তি কখনো আসবে না। কারণ পরিবারে একজন প্রধান থাকবেন, তিনি কিছু নিয়ম কানুন তৈরি করে দিবেন, সেগুলো কিন্তু সবাইকে মানতে হবে, মানে সবাইকে কাজ করতে হবে একই সাথে, তখন সেটাকে বলা হয় সমন্বয়। আর 5 হচ্ছে সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হচ্ছে যে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। তাহলে ব্যবস্থাপনার প্রথম কাজ ছিল কি? পরিকল্পনা। আর সবশেষ কাজ কি? নিয়ন্ত্রণ। এই দুটার সাথে কিন্তু সম্পর্ক আছে। তাহলে নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা অনুসারে কাজ হয় কি হয় না সেটা যাচাই করা, কতটুকু কাজ হলো সেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মূল্যায়ন করা। যদি বিচ্যুতি ধরা পড়ে অর্থাৎ ভুল ত্রুটি ধরা পড়ে, তখন সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। ধরে নিলাম পদ্মা বহুমুখী সেতু তৈরিকরণ, এটা সময় ছিল যে 5 বছর বা 3 বছর, প্রথমে 3 বছরের কাজ কিন্তু হয়নি। এখন আমরা যদি 3 বছর পরে এসে দেখি যে কাজ কতটুকু হলো, তখন সেটা কিন্তু দেখা যায় 50% কাজ হলো। আমাকে কি করতে হবে? হয়তো আমি 3 মাস পর পর বা 6 মাস পর পর বা প্রতি বছর বছর আমাকে কিন্তু কাজের খোঁজ খবর নিতে হবে, যে আমার 6 মাসে এতটুকু করার কথা ছিল, আমি কতটুকু করলাম, কতটুকু গ্যাপ আছে, কতটুকু সেটুকু আমাকে সংশোধন করে নিতে হবে। তো এই যে সংশোধন করা, যে পরিকল্পনা মাফিক কাজ হয় কি হয় না সেটা দেখা, কতটুকু কাজ হলো সেটা মূল্যায়ন করা, যদি প্রয়োজন হয় তখন সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। আমরা বলেছিলাম যে তুমি টার্গেট জিপিএ 5, এখন আমি প্রতিটা সেমিস্টার পরীক্ষা শেষে এসে দেখি আমি জিপিএ কত অর্জন করলাম। যদি গ্যাপ হয় অর্থাৎ কম অর্জন হয়, তখন কিন্তু আমাকে এই বিচ্যুতি এটা কিভাবে পরবর্তী সেমিস্টার আমি সমাধান করতে পারবো বা এটা কাটিয়ে উঠতে পারবো, সেজন্য কিন্তু আমাকে পরিকল্পনায় সংশোধন আনতে হবে। এই যে সংশোধন নিয়ে আসা, ঠিক আছে, সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ। এখন যদি পরীক্ষায় তোমাদের বলি যে যদি এরকম হয় যে ব্যবস্থাপনার চতুর্থ কাজ কি? নেতৃত্ব দান করা। আর ব্যবস্থাপনার যদি বলি যে সর্বশেষ কাজ কি? নিয়ন্ত্রণ। আর প্রথম কাজ কি? পরিকল্পনা। এখন যদি যে নিয়ন্ত্রণের পরের কাজ কি, তোমাদের কাছে প্রশ্ন রেখে দিলাম যে নিয়ন্ত্রণের পরের কাজ কি। এটা কিন্তু একটা চক্রাকারে ঘোরে, চক্রাকারে অর্থাৎ প্রক্রিয়া, একটা আরেকটার উপর নির্ভরশীল। আমরা যেমন সকালে কি নাস্তা করি, দুপুরে খাবার খাই না, রাতে আবার কিন্তু আমরা রাতের খাবারের পর কি আবার কি হয়, পরের দিন আবার সকালে কি নাস্তা করতে হয় না? এরকম কিছু চক্রাকারে ঘুরতে থাকে। অর্থাৎ এই নিয়ন্ত্রণের পরে যখনই তুমি ভুল ত্রুটি পাবে, তোমার টার্গেট ফিল আপ হবে না, তখন কিন্তু আবার কি করতে হবে? তোমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে চক্রাকারে ঘুরে, একটা কাজ আর একটা কাজের উপরে নির্ভরশীল। তাহলে পরীক্ষা এরকমই আসে যে নিয়ন্ত্রণের পরের ধাপ কি? পরিকল্পনা। অর্থাৎ নিয়ন্ত্রণ হচ্ছে যে সেখানে যদি ভুল ত্রুটি থাকে, তখন কিন্তু আমরা আবার নতুন করে পরিকল্পনা তৈরি করি। এখন কিছু কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে উত্তর দেব। তাহলে আজকে আমরা দেখলাম কি যে ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, যে কাজের যে ধারাবাহিক যে সমষ্টি বা কি কি কাজ, সেক্ষেত্রে এক এক লেখক এক এক রকম বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, কে? ইসমাইল বলো। স্যার আমি ইসমাইল। স্যার এই যে নিয়ন্ত্রণ আর নির্দেশনা কি প্রায় একই স্যার? না, নির্দেশনা হচ্ছে যে শুধু নির্দেশ না, আদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, তাদেরকে অনুসরণ করা, ফলো আপ করা, সব মিলে। আর নিয়ন্ত্রণ হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় শেষে আমি দেখবো যে পরিকল্পনা অনুসারে কাজ হয় কি হয় না, খালি কাজের খোঁজ খবর নেওয়া। যদি আমার সেই পরিকল্পনা অনুসারে কাজ না হয়, তখন আমি বিস্তৃত, আমি ধরে নিলাম যে কিন্তু তোমার স্যার টার্গেট জিপিএ 5, কিন্তু প্রথম সেমিস্টারে গেইন করছো 4.50, তাহলে 0.50 এখানে কিন্তু নেগেটিভ না?
জি স্যার। হ্যাঁ নেগেটিভ, তখন এই প্রথম সেমিস্টার তুমি কি করবে যে কেন এই 0.5 কম আসলো, আমার টার্গেট তো ছিল 5, আর কিন্তু আমি কিন্তু কেন এটা পেলাম স্যার, সেখানে হ্যাঁ ঠিক আছে। স্যার এই যে নির্দেশনার মধ্যে তো স্যার উদাহরণ স্যার একই দিছে, 100 এখন একরের এখন মধ্যে স্যার নির্দেশনা সে হচ্ছে যে এক সপ্তাহ নির্দেশনা পরে হচ্ছে ঘুরে দেখলো মাঝামাঝি স্যার। করা হয় আর নিয়ন্ত্রণ করা হয় একটা নির্দিষ্ট সময় শেষে। ঠিক আছে, একটা কাজ এটা চলছে, একটা কোনো রাস্তার কাজ সড়কের কাজ চলছে, এখন নির্দেশনা দেওয়া হয় একবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত, আর নিয়ন্ত্রণটা করা হয় একবারে নির্দিষ্ট সময় শেষে, হয়তো 3 মাস পর পর বা 6 মাস পর পর বা 1 বছর পর পর। ঠিক আছে, মূল পার্থক্য এটাই। ঠিক আছে, নিয়ন্ত্রণ হচ্ছে যে তুমি ঠিকমতো যদি পড়াশোনা করো তোমার গার্ডিয়ান কিছু তোমার কিছু বলবে না, আর যদি পড়াশোনা না করো দেখে যে উল্টা পথে যাচ্ছে তখন কি তোমাকে টেনে ধরবে, শিকল টেনে ধরবে যে কেন যাচ্ছ। এই যে টেনে ধরা এটি হচ্ছে নিয়ন্ত্রণ, আর প্রতিনিয়ত তোমাকে বিভিন্ন বিষয়ে যে আদেশ দেওয়া উপদেশ দেওয়া সেগুলো হচ্ছে নির্দেশনা। ঠিক আছে, এরপরে এনি কোশ্চেন, জি স্যার। আর কারো কোশ্চেন আছে? নাই, তাহলে তাহলে তোদের বাসায় এটুকুই থাকবে যে ব্যবস্থাপনার যে কাজ এক এক লেখক এক এক রকম বলেন, কিন্তু মোটামুটি ভাবে কিন্তু আমরা এই 5টা কাজ ভাগ করতে পারি। আর আমেরিকার যে বিভিন্ন ব্যবস্থাপনার যে বই আছে সেখানে কিন্তু এই নেতৃত্ব বলতে 3টে কাজকে বোঝায়। আর আমরা এখানে হয়তো যদি ভাগ ভাগ করে দেই তাহলে এখানে আরো 2টা কাজ বাড়িয়ে দিতে পারি, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তাহলে আমরা আরো 2টা কাজ বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ টোটাল কাজ হবে তাহলে 7টা। তাহলে যদি বলি মোট ব্যবস্থাপনা মোট কাজ কতগুলা? 7টা। হেনরি ফিয়লের মতে ব্যবস্থাপনার কাজ কয়টা? 5টি। ঠিক আছে, অয়রিক এবং কুঞ্জ ওর মতে 7টা, ওই 5টা যদি ভাগ করে নেন তাহলে সেক্ষেত্রে 7টা। আর লুথার গুলিক উনি ভাগ করছেন, সেখানেও কিন্তু এখানে যদি আমরা ভাগ করি সেখানেও কিন্তু কাজ 7টি, কিন্তু আমরা দুইটাকে একত্রিত করে নিছি, রিপোর্টিং আর বাজেটিং। রিপোর্ট হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু আমাকে রিপোর্ট করতে হয় যে কতটুকু কাজ হচ্ছে, কিভাবে আগাচ্ছে। আর বাজেট হচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা বছরের শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেই, বাজেট দেই, নির্ধারিত সময় শেষে আমরা কিন্তু এটা মূল্যায়ন করি যে আসলে কতটুকু কাজ হলো, যে আমাদের টার্গেট ছিল, লক্ষ্যমাত্রা ছিল, সেটা আসলে অর্জন হলো কিনা। তো এই যে বাজেটের মাধ্যমে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি, যে সরকারি যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো সেখানে কিন্তু তারা এই বাজেটের আলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যেখানে সংখ্যা বিবেচনা করা হয় না, যেমন একজন মানুষ সে কতটুকু ভালো, কিন্তু এটা কিন্তু আমরা এই সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না। এখানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, তারপরে কিন্তু আমরা মূল্যায়ন করি যে সে কতটুকু ভালো। কিন্তু আর্থিক যে প্রতিষ্ঠান সেখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেয় এবং নির্দিষ্ট সময় শেষে কিন্তু আমরা যাচাই বাছাই করি। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তোমরা বাসায় এটা ভালোভাবে দেখবে, বইয়ের সাথে মিলিয়ে নেবে। এই কাজগুলো কিন্তু আমরা পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা করব প্রত্যেকটাই। ঠিক আছে, পরিকল্পনা, সংগঠন, প্রত্যেকটা কাজই কিন্তু আমরা বিস্তারিত ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা কাজ নিয়ে এক একটা অধ্যায়। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নেই, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। হুম।